আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে আলোচনা করব। তো রোগটির নাম হচ্ছে গর্ভপাত বা অ্যাবর্শন। তো এই ভিডিওর মধ্যে আজকে আমি দেখাবো যে এই গর্ভপাত কেন হয় এবং এই গর্ভপাতের পূর্ব লক্ষণ অর্থাৎ গর্ভপাত হওয়ার পূর্বে মহিলাদের যে লক্ষণগুলো দেখা যায় সেইগুলো, এবং এই রোগটি চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি ফার্স্ট গ্রেড যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধের মেইন লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি প্রথমেই লিখি যে অ্যাবর্শন, আমরা যে রোগটি নিয়ে নাম আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন অ্যাবর্শন এর বাংলা হবে গর্ভপাত। ঠিক আছে, গর্ভপাত। এবার এই গর্ভপাতটা কাকে বলে সেটা আমাদের জানার দরকার। আমরা অনেকেই কিন্তু ভুল জানি, তো এইসবে সংশয়টা দূর করার দরকার। মহিলারা যখন গর্ভবতী হন মানে প্রথম দিন থেকে 280 দিন ভ্রূণটি বাড়তে থাকে। 280 দিন বলেছি, কিন্তু তারপরে হচ্ছে শিশু ভূমিষ্ঠ হয়ে আসে। তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাচ্চা কিন্তু গর্ভে থাকে 10 মাস, 10 মাস নয়, থাকে হচ্ছে 280 দিন। এবং এই 280 দিন ধরে কিন্তু শিশুটা মানে ওটাকে আমরা ভ্রূণ বলি, ওই ভ্রূণ কিন্তু বাড়তে থাকে। 280 দিন মানে হবে আপনার 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন গর্ভে থাকে। এবার যদি কোনো কারণে এই ভ্রূণটি যদি গর্ভ থেকে বেরিয়ে আসে কোনো কারণে, তবে তাকে গর্ভপাত বা অ্যাবর্শন বলে। এবার এই রোগটি সম্পর্কে যদি জানতে হয় তাহলে এই রোগটির কারণগুলো জানার প্রয়োজন। তো প্রথমে লিখে রাখি কজেস। ঠিক আছে, কজেস মানে হচ্ছে কারণ, এর কারণ আছে। এবার এই কারণগুলি আমি আপনাদের লিখে দেব না, আপনারা যদি চান আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। তো প্রথম কারণ নাম্বার 1 2 করে লিখি। কারণ নাম্বার 1-এ রয়েছে আঘাত লাগার জন্য কিন্তু এই গর্ভপাত হতে পারে। হঠাৎ করে পড়ে গিয়ে যদি আঘাত লাগে মহিলাদের গর্ভাবস্থায়, তখন কিন্তু এই গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নাম্বার 2-তে বলি হচ্ছে নাম্বার 2-তে আছে জননতন্ত্র এবং হরমোনগত কোনো যদি প্রবলেম থাকে তাহলেও কিন্তু গর্ভপাত হতে পারে। মহিলাদের যে জননতন্ত্র বা হরমোনের কোনো ত্রুটির জন্যও কিন্তু এই রোগটি হতে পারে। এবার নাম্বার 3-তে বলি। নাম্বার 3-তে হচ্ছে প্রচুর প্রচুর সাদা স্রাব বা দীর্ঘদিন যাবৎ যদি রক্তস্রাব হয় বা দীর্ঘদিন যাবৎ যদি সাদা স্রাব হয় তাহলেও কিন্তু এই গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নাম্বার 4-এ আছে রাত্রি জাগরণ যদি করা হয়। রাত্রি জাগরণ, গাড়িতে চড়া বা ঘোড়ায় চড়া এগুলো যদি করে তাহলেও কিন্তু এই গর্ভপাতের সম্ভাবনা রয়েছে। এবার 5 নম্বরে বলি, ওই মহিলারা যদি গর্ভাবস্থায় শোক দুঃখ এইগুলো যদি করে না, মানে মানসিক উদ্বেগের কারণের জন্য, তাহলেও কিন্তু গর্ভপাত হতে পারে। মানে শোক তাপ থেকে কিন্তু মানসিক উদ্বেগ আসে, তখনও কিন্তু এই গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নাম্বার 6-এ বলি। নাম্বার 6-এ হচ্ছে যে গর্ভাবস্থায় সঙ্গম। গর্ভাবস্থায় সঙ্গম করলে তাহলেও কিন্তু এই গর্ভস্রাবের সম্ভাবনা থাকে, অ্যাবর্শনের সম্ভাবনা থাকে। এছাড়া গর্ভাবস্থায় যদি ভয়ঙ্কর প্রকৃতির জ্বর বা ডিপথেরিয়া রোগ হয় বা ডায়রিয়াও হয় তাহলেও কিন্তু এই গর্ভপাতের বা অ্যাবর্শনের সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা জেনে নিলাম যে এই রোগের কারণগুলো কী। এবার আমরা জানবো যে এই রোগের লক্ষণ কী। এই রোগের পূর্ব লক্ষণ অবশ্যই আছে। এই লক্ষণগুলো ভীষণ ইম্পর্টেন্ট ডক্টরবাবুদের জন্য এবং মহিলাদের জন্য, কেননা যখনই এই কারণগুলো দেখা দেবে তখনই ডক্টরের শরণাপন্ন হওয়ার প্রয়োজন এবং ডক্টরের চিকিৎসা করে এই রোগটি কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য করা যায়। গর্ভস্রাবের কারণ সরিয়ে দেওয়া যায়, তাতে বাচ্চাটা সুস্থভাবে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসতে পারে। এবার আমি লিখব লক্ষণগুলি। ঠিক আছে, এই রোগের কিছু লক্ষণ রয়েছে।
লক্ষণ, ঠিক আছে, সিমটমগুলো লেখার চেষ্টা করি। আর চটপট এই যে লক্ষণগুলো, কিছু পেশার লক্ষণ আছে, সেই পেশার লক্ষণগুলো আমরা জানার চেষ্টা করি। পিরিয়ডের সময় অর্থাৎ মিন্স পিরিয়ডের সময়ে এই 1 নম্বরে লিখি, তাই 1-2 করে লিখি, তাহলে সুবিধা হবে। মিন্স পিরিয়ডের সময় মহিলাদের যেরকম একটা শারীরিক অবস্থা হয়, অর্থাৎ কাজকর্ম বা চলাফেরা করতে ইচ্ছা করে না, যদি গর্ভস্রাবের সম্ভাবনা হয়, মহিলারা কিন্তু এই লক্ষণটি অবশ্যই কিন্তু পাবে। এবার নাম্বার 2তে বলি। নাম্বার 2তে হচ্ছে তলপেটে, মানে এই নাভির নিচে তলপেটে এবং কোমরে বেদনা হবে। এর থেকে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন। যখনই কোমরে বা তলপেটে কিন্তু বেদনা হবে, তখনই কিন্তু মহিলাদের সতর্ক হওয়া প্রয়োজন যে গর্ভস্রাব হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নাম্বার 3তে আসি। এই বেদনা যদি কোনো কারণে অধিক পরিমাণে বৃদ্ধি পায়, মানে এই কোমর ব্যথা এবং তলপেটে ব্যথা, তো তার সঙ্গে স্রাব আসে, মানে রক্তস্রাব শুরু হয় এবং তার সঙ্গে কিন্তু ভ্রূণটি পেট থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। এবার নাম্বার 4-এ আসি। এই যে গর্ভস্রাবে কিন্তু নারীর জীবন বিপন্ন হতে পারে, মহিলারা কিন্তু মারাও যেতে পারে। তো এই যে একটা রোগ, এই রোগটি কিন্তু বিশ্রী একটা মহিলাদের রোগ। এবং আরও একটা কথা আছে যে যদি এরকম গর্ভস্রাব হয়ে যদি কোনো ভ্রূণ পেট থেকে বেরিয়ে যায়, সেই ভ্রূণটিকেও কিন্তু বাঁচানো ভীষণ জটিল। তো সুতরাং মহিলাদের এই বিশ্রী রোগ কিন্তু আমরা নির্বিঘ্নে আরোগ্য করতে পারি। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে কয়েকটি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো মানে কি, ওই যে লক্ষণগুলো ওই গর্ভপাতের পূর্বে মহিলাদের হয়, সেই সমস্ত লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে শোনাচ্ছি। আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে অবশ্যই একজন গর্ভস্রাবের সম্ভাবনা নারীকে আপনি কিন্তু তাকে ঔষধ খাইয়ে আরোগ্য করতে পারবেন। আমি প্রথমে আসি অ্যাপিসমেলের লক্ষণের ক্ষেত্রে। যাদের 3য় ও 4র্থ মাসে গর্ভস্রাবের উপক্রম হয়, তাদের পক্ষে ঔষধটি উপযোগী। তলপেটে কষে ধরার ন্যায় অনুভূতি, প্রসবের ন্যায় কোত পড়া বেদনা, মনে করে এখনই ঋতুস্রাব হবে, জরায়ুতে প্রদাহ, হুল ফোটানো জ্বালা, স্পর্শ কাতরতা ইত্যাদি উপসর্গে ওষুধটিতে অব্যর্থ ফল পাবেন। 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি নেক্সটে আসি বেলেডোনা ঔষধের লক্ষণের ক্ষেত্রে। উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব, পিঠে বেদনা, মনে করে যৌনি দাঁড় দিয়ে সব কিছু বেরিয়ে পড়বে, বেদনা হঠাৎ আসে হঠাৎ চলে যায়, মাথা ঘোরা, মাথা বেদনা, আলো অসহ্য ইত্যাদি উপসর্গে ঔষধটিতে অব্যর্থ ফল পাবেন। আপনি 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আসি ক্যামোমিলা ঔষধের লক্ষণের ক্ষেত্রে। অসহ্য বেদনা থেকে আসে আবার চলে যায়, বারবার মূত্রত্যাগ, কালো চাপ রক্তস্রাব, রোগিণী স্পর্শকাতরতা, উত্তেজিতা, উত্তপ্ত, তৃষ্ণার্ত, অবশদেহ ইত্যাদি উপসর্গে আপনি ঔষধটিতে কিন্তু অব্যর্থ ফল পাবেন। এই ক্যামোমিলা ঔষধটি যদি ব্যবহার করতে চান, তাহলে এই মানসিক অবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। রোগী কিন্তু উত্তপ্ত হয়ে যায়, রাগী হয়ে যায়, রেগে যায়, তৃষ্ণার্ত, বারবার জল পিপাসা করে, শরীরটা অবশ হয়ে যায়। এই মানসিক লক্ষণের উপর বেশি গুরুত্ব দিয়ে ওষুধটা নির্বাচন করতে হবে। এবার 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আসি পালসেটিলার লক্ষণের ক্ষেত্রে। নম্র ভদ্র প্রকৃতির রমণী যদি হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যায়। একবার রক্তস্রাব তারপর বেদনা, এটা পাল্টাপাল্টি করে আসে। এই পালসের রোগিণীদের ক্ষেত্রে একবার রক্তস্রাব হয়, তারপর বেদনা হয়, তারপর আবার বেদনা হয়, আবার রক্তস্রাব হয়, এরকম পাল্টাপাল্টি করে লক্ষণগুলো আসে। থেকে রক্তস্রাবের বেগ আসে, শীত বোধ করে, কালো চাপ ঋতুস্রাব হয়। এটা মনে রাখতে হবে, পালসেটিলার রোগিণীদের ঋতুস্রাব হয় কালো বর্ণের চাপ, পিপাসাহীনতা, উদরাময় ইত্যাদি উপসর্গে অব্যর্থ ফল পাবেন। 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আসি স্যাবাইনা ঔষধের লক্ষণের ক্ষেত্রে। 3য় মাসে গর্ভস্রাবের উপক্রম হলে তাহলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন।
এই সবাই না, এই ঔষধের রোগীদের রক্তস্রাব কিন্তু লাল বর্ণ চাপ চাপ, আর পালসেটেলায় কিন্তু কালো বর্ণ চাপ চাপ, এটুকু পার্থক্য আছে। পিঠ থেকে তলপেট পর্যন্ত বেদনা হয়, রোগিনী মনে করে জরায়ু দিয়ে কিছু একটা বের হয়ে আসে। 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি নেক্সটে আসি সিকেলি করের লক্ষণের ক্ষেত্রে। চতুর্থ বা পঞ্চম মাসে গর্ভস্রাবের উপক্রম হলে সিকেলি করের কথা একবার ভাবতে পারেন। কালো বর্ণের প্রচুর দুর্গন্ধযুক্ত রক্তস্রাব আসে রোগিণীদের, তার সঙ্গে মৃত্যু ভয়, দুর্বলতা, জরায়ুতে জ্বালা ইত্যাদি উপসর্গে বিশেষ ফল পাওয়া যাবে এই সিকেলি কর দ্বারা। যদি আপনার প্রয়োজন হয় তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি আসি সিপিআর ঔষধের লক্ষণের ক্ষেত্রে। পঞ্চম মাসে গর্ভস্রাবের উপক্রম হলে আপনি এই সিপিআর কথা ভাবতে পারেন। জরায়ু শিথিলতা, নিম্নদিকে ঠেলে মারা ব্যথা, মনে করে জরায়ু দাঁড় দিয়ে যৌনিপথ দিয়ে সমস্ত কিছু, পেটের নাড়ি বুড়ি সমস্ত কিছু বেরিয়ে পড়বে, এরকমটি সিপিআর রোগিনীরা অনুভব করে। 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।